প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আবার সুব্রত স্যারের ভূগোল ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয়কাজ নিয়ে। হিমবাহের ক্ষয়কাজ নিয়ে আলোচনার পূর্বে আমরা প্রথমেই একটুখানি জেনে নেব হিমবাহ কাকে বলে। সাধারণত আমরা বলি চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ। উঁচু পার্বত্য অঞ্চলে হিমরেখার উপরে এই হিমবাহ অবস্থান করে। বিভিন্ন কারণে এই হিমবাহ ধীরে ধীরে নিচে নেমে এসে পার্বত্য অঞ্চলে উৎপাটন এবং অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ গড়ে তোলে। আজকে আমরা এই সমস্ত বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ কীভাবে গড়ে ওঠে সেগুলি আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকে আমরা যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত প্রধান প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। এটা তোমাদের পরীক্ষাতে একটা 5 নম্বরের প্রশ্ন আসে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর সাথে সাথে যে ভূমিরূপগুলো সম্পর্কে আমরা আলোচনা করব প্রতিটা ভূমিরূপই 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আমি ভূমিরূপগুলো পড়ানোর সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে কোনটা তোমরা 2 নম্বরের প্রশ্নের জন্য তৈরি করবে এবং কোনটা 3 নম্বরের জন্য করবে, এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যে এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্ন আসে এগুলো আমি আলোচনা প্রসঙ্গে বলে দেব। তো কি কি ভূমিরূপ আমরা পড়ব? প্রথমে দেখো 1 নম্বরে রয়েছে করি এবং সার্ক, 2 নম্বর এরিটি ও পিরামিড চূড়া, 3 নম্বর হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসে মতানে, ক্র্যাগ ও টেল, হিম সিঁড়ি ও ফিয়ড। এই 8টা ভূমিরূপ নিয়ে আমি পরপর ডায়াগ্রাম সহযোগে আলোচনা করছি, তোমরা শুনতে থাকো। প্রথম ভূমিরূপটার নাম করি বা সার্ক, এরিটি এবং পিরামিড চূড়া। আমি এই প্রত্যেকটাকে একসঙ্গে আলোচনা করব। করি বা সার্ক বিষয়টা আসলে একই, এরিটি এবং পিরামিড চূড়া। তার কারণ একটা ডায়াগ্রামের মধ্যে আমাদের দেখো সামনে যে ডায়াগ্রামটা আছে, এই একটা ডায়াগ্রামের মধ্যেই কিন্তু আমরা প্রতিটা ভূমিরূপকে ব্যাখ্যা করতে পারবো। এবং তোমাদের পরীক্ষায় যখন এই প্রশ্নটা পড়বে তোমরাও চেষ্টা করবে যে এই একটা ডায়াগ্রামের মধ্যেই সমস্ত ভূমিরূপগুলোকে দেখানো। তার কারণ তোমাদের তাহলে ছবি আঁকতে সময় কম লাগবে। দেখো কাকে বলে, প্রথমে আমরা দেখব করি বা সার্ক কাকে বলে। হিমবাহ উৎপাটন এবং অবঘর্ষ এই দুটো প্রক্রিয়ায় প্রধানত ক্ষয়কাজ করে, এটা আমরা অনেকেই জানি। তো পার্বত্য অঞ্চলে এই উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে হিমবাহ একদিক খাড়া এবং মধ্যবর্তী অংশ এরকম বসা, যেটাকে অনেকটা বলা হয় অ্যাম্পি থিয়েটার, অর্থাৎ হাতলযুক্ত ডেক চেয়ারের মতো যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় করি বা সার্ক। অ্যাকচুয়াল এই যে আমি এগুলো সবুজ রং দিয়ে দেখিয়েছি এইগুলোকে বলা হয় করি বা সার্ক। এখন আমি এটাকে করি বা সার্ক নামে ডাকছি কেন, অর্থাৎ কোথায় একে করি বলা হয় আর কোথায় সার্ক বলা হয়? ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এই দুটো দেশে এটাকে করি বলা হয়, আর ফ্রান্সে একে বলা হয় সার্ক। তাহলে এটাও একটা তোমাদের শর্ট প্রশ্ন পড়ে গেল যে সার্ক কোন দেশে বলা হয় আর করি কোন দেশে বলা হয়। তাহলে আমি আরেকবার রিপিট করছি যে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে বলা হয় করি ও সার্ক, জাস্ট লাইক দ্যাট। এই করি এর মাঝখানটা এরকম অবনমিত, দেখো এইখানে একটা করি তৈরি হয়েছে, এই জায়গায় একটা করি আছে, এই জায়গায় একটা করি আছে। তো এর মাঝখানটা তো গর্ত এবং এখানে হিমবাহ সবসময় তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তো এই যে করির মধ্যবর্তী অবনমিত অংশে হিমবাহ গলা জল জমে
যে জলাশয় তৈরি হয় তাকে বলা হয় করি হ্রদ। করি হ্রদ বা এটাকে অনেক সময় নাম দেওয়া হয় টার্ন, টয়াকার মধ্যা নয় রে, টার্ন, করি হ্রদ বা টার্ন। তাহলে এটা হচ্ছে একটা এমসিকিউ প্লাস এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা করবে করি হ্রদ বা টার্ন কাকে বলে। তাহলে কাকে বলে না, করির মধ্যে হিমবাহ গলা জল জমে যে জলাশয় বা হ্রদের সৃষ্টি হয় তাকে বলা হয় করি হ্রদ বা টার্ন। ইজ ইট ক্লিয়ার? পরের দেখো, আমি এর সঙ্গে আরও সংশ্লিষ্ট দুটো ভূমিরূপ পড়াবো। প্রথমটা হচ্ছে এরিটি বা যাকে বলা হয় অ্যারেট। এরিটি বা অ্যারেটটা কি না, দেখো এইখানে একটা কড়ি তৈরি হয়েছে আর এই জায়গায় দেখো এখানে আর একটা কড়ি তৈরি হয়েছে। আমরা যখন নদী পড়েছিলাম তখন পড়েছিলাম যে একটা উচ্চভূমি এক বা একাধিক নদীকে পৃথক করে, তাকে জলবিভাজিকা বলে। এরিটি বা অ্যারেট এটা অনেকটা জলবিভাজিকার মতো। এখানে কি দেখো, এই যে কড়িটা এই দুটো অংশ তৈরি হয়েছে, এদের মাঝের যে এই ধরনের সংকীর্ণ শৈলশিরা বিভাজিকার মতো অবস্থান করছে, একে বলা হয় এরিটি বা অ্যারেট। এটা ভীষণ ধারালো হয়, মানে একদম ছুচালো আকৃতির, এটাকে বলা হচ্ছে এরিটি বা অ্যারেট। এরিটি বা অ্যারেট নামে ডাকা হয়। তাহলে আমরা কি বলতে পারি না, যে উচ্চভূমি, যে সংকীর্ণ উচ্চভূমি দুটো কড়িকে পৃথক করে, এটা একটা কড়ি, এটা একটা কড়ি, এই দুটো কড়ি, এখানে একটা কড়ি, এখানে একটা কড়ি, দুই বা ততোধিক কড়িকে পৃথক করে, সেই সংকীর্ণ শৈলশিরাকে বলা হয় এরিটি বা অ্যারেট। নেক্সট দেখো আরেকটা ভূমিরূপ পড়বো, সেটা হচ্ছে পিরামিড চূড়া। এই পিরামিড চূড়া ভীষণ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এটা এর জন্য নয়, 2 নম্বরের জন্য পড়ে। পিরামিড চূড়া দেখো, একটা এখানে একটা কড়ি তৈরি হয়েছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই যে কড়িগুলো ক্ষয় পেয়ে পেয়ে দেখো একটা শীর্ষ বিন্দুতে মিলিত হয়েছে। এরিটিগুলো মানে এই যে একটা এরিটি, এই যে এগুলো মিলিত হয়ে যে চূড়ার মতো ভূমিরূপটা তৈরি করছে, একদম তীক্ষ্ণ, অর্থাৎ হিমবাহগুলো ওপর থেকে নেমে এসে পর্বতের শীর্ষদেশটাকে শঙ্কু আকৃতির করে তীক্ষ্ণ করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। এটার নাম হচ্ছে পিরামিড চূড়া। এই যে পিরামিড চূড়া, এই পিরামিড চূড়া এটাকে অনেক সময় হর্ন বলা হয়, এটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ পিরামিড চূড়ারই আরেক নাম হর্ন। অর্থাৎ আমরা বলতে পারি পিরামিড চূড়া বা হর্ন কাকে বলে। এই পিরামিড চূড়া বা হর্নের উদাহরণ আমাদের পরীক্ষায় আসে। আমাদের ভারতবর্ষের কাছে বদ্রীনাথ বলে একটা হিমালয় একটা পাহাড় আছে, বদ্রীনাথ। এই বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ একটা পিরামিড চূড়া বা হর্নের এক্সাম্পল, একটা হর্নের উদাহরণ। আল্পস পর্বতের ম্যাটার হর্ন, ম্যাটার হর্ন এটা হচ্ছে আল্পস পর্বতে অবস্থিত, আল্পস পর্বতে এটা অবস্থিত। এটাও একটা খুব বিখ্যাত হর্নের উদাহরণ। আর একটা উদাহরণ দিয়ে, এগুলো খুব বিখ্যাত, এগুলো পরে নেপালের মাকালু, মাকালু এটাও হচ্ছে কিসের উদাহরণ না, হর্নের উদাহরণ। পরবর্তী ভূমিরূপ হিমদ্রোণী ও হিমশিরি, এই দুটোকে আমরা একসাথে আলোচনা করব আমাদের আলোচনার সুবিধার্থে। প্রথমে আমরা জেনে নেব যে হিমদ্রোণী কাকে বলে। দেখো হিম কথাটা হিমবাহর সঙ্গে যুক্ত, তো হিমদ্রোণী কথাটার মানে হচ্ছে যে অত্যন্ত প্রশস্ত তলদেশ। দেখো এই যে তলদেশটা হিমবাহ, এই যে উপত্যকার তলদেশটা, এটা অত্যন্ত প্রশস্ত তলদেশ, অপেক্ষাকৃত মসৃণ, অর্থাৎ তলাটা অপেক্ষাকৃত মসৃণ ও খাড়া ঢালু পাড়যুক্ত বা পার্শ্বদেশ যুক্ত।
এই যে অংশটা দেখো খাড়া এবং ঢালু, এটা পার্শ্বদেশযুক্ত। এইরূপ বৈশিষ্ট্যময় হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকার নাম কি না হিমদ্রোণী। এখন এই যে হিমদ্রোণী, এই হিমদ্রোণী এটাকে আমরা বলতে পারি হিমদ্রোণী। এই হিমদ্রোণীকে দেখতে হয় অনেকটা ইংরেজি ইউ আকৃতির মতো। তোমরা দেখো লক্ষ্য করলে দেখতে পাবে যে এই জায়গাটা অনেকটা ইংরেজি ইউ আকৃতির মতন হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মানে যে আজকে যেটা ইউ আকৃতি যুক্ত হিমদ্রোণী বা হিমবাহ সৃষ্ট উপত্যকা, সেটা পূর্বে ছিল ভি আকৃতির উপত্যকা। এই ভি আকৃতি বিশিষ্ট নদী উপত্যকার মধ্যে হিমবাহ প্রবেশ করার জন্য ভি আকৃতিটা বদলে গিয়ে ইউ আকৃতির রূপ নেয়, এবং তার সাথে সাথে এর যে তলদেশটা এতটা প্রশস্ত হয় তার কারণটা হচ্ছে যে হিমবাহ তার সঙ্গে যে সমস্ত পলি বহন করে নিয়ে আসে, বিভিন্ন যে বর্জ্য বহন করে নিয়ে আসে, সেই সমস্ত জিনিসগুলো এই উপত্যকার তলদেশে সঞ্চিত করে, যে কারণে ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকার তলদেশটা কি হয়, অনেকটা প্রশস্ত হয়। তাহলে এই গেল হিমদ্রোণী বা ইউ আকৃতি বিশিষ্ট হিমবাহ উপত্যকা। তাহলে এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়, তাহলে আমাদের উত্তরটা হবে ইউ আকৃতি। তাহলে এটা এমসিকিউ প্লাস এসএ কিউ এই দুটোর জন্য আমরা পড়ে রাখতে পারি। এবং তার সাথে সাথে আর একটা 3 নম্বরের প্রশ্ন পড়ে যে ভি ও ইউ আকৃতি বিশিষ্ট নদী উপত্যকার পার্থক্য লেখো। ভি ও ইউ আকৃতি বিশিষ্ট নদী উপত্যকার পার্থক্যটা তোমাদের ভালো করে 3 নম্বরের প্রশ্নের জন্য, এটা তোমরা 3 নম্বরের প্রশ্নের জন্য তৈরি করবে। এবার দেখো এখানেতে আরও একটা জিনিস চলে আসছে, হিমশিরি। হিমদ্রোণীর সঙ্গে হিমশিরি কথাটা যুক্ত। এই যে ইউ আকৃতি বিশিষ্ট নদী উপত্যকাটা তৈরি হয়েছে, এটা তো কোনো একটা হিমবাহের ক্ষয়ের মাধ্যমে তৈরি হয়েছে। আজকে ধরো এই যে উপত্যকাটা এই অংশে আছে, হিমবাহটা তো পূর্বে এখানে অবস্থান করতো, এখানে ধরো হিমবাহটা অবস্থান করতো, সে ধীরে ধীরে ক্ষয়কাজের মাধ্যমে নিচে নেমেছে। তাহলে হিমবাহ যখন ক্ষয়কাজের মাধ্যমে নিচে নেমেছে, তখন এই যে হিমদ্রোণী অর্থাৎ হিমবাহ উপত্যকার মধ্যে যে অসম বৈশিষ্ট্যযুক্ত শিলা ছিল, অর্থাৎ অসম বলতে এই জায়গাটা হয়তো কঠিন, এই অংশটা হয়তো কোমল, এরকম কঠিন কোমল শিলাস্তরের অবস্থানের জন্য হিমদ্রোণী তৈরি হওয়ার সময় এই রকম মঞ্চ বা এক একটা সিঁড়ির মতো ধাপ তৈরি হয়ে হয়ে তৈরি হয়। এই ধরনের হিমবাহ সৃষ্ট সিঁড়ির মতো অংশগুলোকে বলা হয় হিমশিরি। হিমশিরি বা এটাকে আর একটা নাম দেওয়া হতে পারে শৈল সোপান। সোপান কথার অর্থ মানে আমরা জানি সবাই সিঁড়ি, তাহলে হিমশিরি বা শৈল সোপান। এই যে হিমশিরি, এই হিমশিরিগুলোকে 3টে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ একটা এই যে এটা একটা সিঁড়ির ধাপ, এই সিঁড়ির ধাপগুলোকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাইজার, একটা হচ্ছে রাইজার ট্রিট, আর একটা হচ্ছে রিগেল। রাইজার, ট্রিট আর রিগেল। এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলো একটা সিঁড়ির অর্থাৎ হিমশিরির বিভিন্ন অংশ। এবার এই যে হিমশিরি তৈরি হলো, এই হিমশিরির মধ্যে কোনো কোনো জায়গায় আবার কি হয়, জল জমে যায়। হিমশিরির কোন অংশে জল জমবে না, এই যে ধরো সিঁড়ির যে ধাপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ধাপগুলো হচ্ছে একটু গর্ত, কারণ আমরা দেখেছি যে সিঁড়ির ধাপ একটু দেখবে গর্ত হয়। এই ধরনের যে গর্ত, এই গর্তগুলোর মধ্যে অনেক সময় জল জমে যায়। এই জায়গাগুলোতে জল জমে অনেক সময় হ্রদের সৃষ্টি করে ছোট ছোট, ঠিক আছে। এই ধরনের যে হ্রদগুলো তৈরি হয় এদেরকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। খুব ইম্পর্টেন্ট, প্যাটার্ন স্টার। প্যাটার্ন স্টার হ্রদ নামে একে ডাকা হয়ে থাকে। এই যে প্যাটার্ন স্টার হ্রদগুলো, এর মধ্যে ধরো যদি কোনো একটা নদী আবার পরবর্তীকালে তৈরি হয়,
তাহলে এদের একটা নদী তৈরি হলো। তাহলে এই যে নদীটা যাচ্ছে, এই নদীগুলো কিন্তু এক একটা এরকম প্যাটার্ন স্টার হ্রদকে যোগ করে যাচ্ছে। অনেকটা দেখবে যে একটা মালা, যেমন একটা ধরো অনেকে মালা থাকে না, যে জপ মালা, ঠিক অনেকটা এইরকম জপ মালার মতন তৈরি হয়ে যায় এই অংশটা দেখতে। এইগুলো প্যাটার্ন স্টার হ্রদের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে খুব সুন্দর একটা প্রশ্ন এখানে আমরা পড়লাম যে হিমশিঁড়ির বা শৈল সিঁড়ির মধ্যে জল জমে, হিমবাহ গলা জল জমে যে হ্রদ তৈরি হয় তাকে বলে প্যাটার্ন স্টার হ্রদ। 2 নম্বর প্লাস MCQ। এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করে নিও। পরের ভূমিরূপ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। হিমবাহ তার পার্বত্য প্রবাহে, অর্থাৎ হিমবাহ পার্বত্য অঞ্চলে যে সমস্ত ক্ষয়জাত ভূমিরূপ তৈরি করে তার মধ্যে অন্যতম প্রধান ভূমিরূপটা ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। কিভাবে তৈরি হয় একটু ছবিটা তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। একটা নদীর সঙ্গে একটা যখন মূল নদী প্রবাহিত হয়, ধরো এটা একটা মূল নদী প্রবাহিত হচ্ছে, এর সঙ্গে পার্বত্য অঞ্চলে অনেক ছোট ছোট উপনদী এসে মিলিত হয়। ঠিক সেই রকমই একটা পার্বত্য অঞ্চলে উপত্যকা বেয়ে যখন একটা প্রধান হিমবাহ আসে, তখন সেই প্রধান হিমবাহের সঙ্গে অনেক ছোট ছোট হিমবাহ এসে যুক্ত হয়। এই ধরনের যে ছোট ছোট হিমবাহ, এগুলোকে বলে উপহিমবাহ। ধরো আমি এখানে এই যে অংশটা দিয়েছি, এটা হচ্ছে একটা প্রধান হিমবাহ, এর সঙ্গে এই যে অংশগুলো তোমরা লক্ষ্য করছো এগুলো হচ্ছে উপহিমবাহ, খানিকটা উপনদীর মতো। এবার প্রধান হিমবাহটা আয়তনে কলেবরে সমস্ত দিক থেকে বৃহৎ হওয়ার কারণে তার যে ক্ষয়কাজের যে ক্ষমতা সেটা অনেকটা বেশি। সে কারণে সে ক্ষয় করে অনেকটা গভীর হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে হিমবাহটা যাচ্ছে, এর যে প্রবাহ পথটা, এই যে অংশটা, এই অংশ বরাবর দেখো গর্তটা হয়ে গেছে অনেকটা বেশি। দেখো, অর্থাৎ এই হিমবাহ দেখো উপত্যকাটা অনেকটা গভীর। কিন্তু প্রধান হিমবাহের সঙ্গে যে উপহিমবাহগুলো এসে মিলিত হয়েছিল তাদের যে ক্ষয় করার ক্ষমতা সেটা অনেকটা কম। ফলে কি হয়েছে দেখো, এই অংশটা অপেক্ষাকৃত কম গভীর উপত্যকা তৈরি হয়েছে। অর্থাৎ এই উপত্যকাটা মনে হচ্ছে প্রধান হিমবাহের উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় আছে। দেখো এটা যেন ঝুলছে, এই উপত্যকার ওপর এখানে ঝুলছে। এবার ঘটনাটা কি হয়, এই যে উপত্যকাটা তৈরি হলো, অর্থাৎ উপহিমবাহের দ্বারা যে প্রধান হিমবাহের উপর উপত্যকাটা তৈরি হলো, এইটাকেই তখন বলা হয় ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি। এখন এর মধ্যে ধরো একটা নদী এলো, তাহলে এই যে নদীটা সে এই পর্যন্ত আসার পর সে কি করবে, ঝপাং করে ঝাঁপিয়ে এই উপত্যকার মধ্যে পড়বে, একই রকমভাবে এইভাবে এসে এই উপত্যকার মধ্যে পড়বে। কিন্তু এই উপহিমবাহ সৃষ্ট উপত্যকা সঙ্গে প্রধান হিমবাহ সৃষ্ট উপত্যকার গভীরতার পার্থক্য অনেকটা থাকে, যে কারণে নদী ঝাঁপিয়ে এই প্রধান হিমবাহ উপত্যকার মধ্যে পতিত হয় এবং তৈরি করে জলপ্রপাত। এর আগে আমরা জলপ্রপাত সৃষ্টির সময় একটা পয়েন্ট বলেছিলাম যে ঝুলন্ত উপত্যকার মধ্যে নদী প্রবেশ করলে জলপ্রপাত সৃষ্টি হয়। তাহলে ঝুলন্ত উপত্যকার মধ্যে নদী প্রবেশ করলে কেন জলপ্রপাত তৈরি হয় তার আসল কারণটা আমরা এখানে সকলেই বুঝতে পেরেছি। যত বড় বড় হিমবাহ উপত্যকা আছে, হিমবাহ অধ্যুষিত উপত্যকা আছে, সেখানে কিন্তু ঝুলন্ত উপত্যকা অবশ্যই দেখতে পাওয়া যায়। পরের ভূমিরূপ রসে মতানে, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ। দেখবে আমরা এর পরে আরও একটা ভূমিরূপ যখন ড্রামলিন পড়ব তখন দেখবে এই রসে মতানের কথাটা আর একবার আসবে। এই যে আমি সবুজ রং দিয়ে দেখিয়েছি, এই দিকটা হচ্ছে হিমবাহ যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে হিমবাহের প্রবাহ। অর্থাৎ হিমবাহ ঠিক এইভাবে একটা শিলাস্তূপের উপর দিয়ে প্রবাহিত হয়। তখন কি হয় এবং কিভাবে ভূমিরূপটা তৈরি হয় এবং দেখতে হয় না, হিমবাহের চলার পথে যদি কঠিন শিলাস্তূপ পড়ে তখন হিমবাহ যে দিকটার ওপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই দিকটা তো হিমবাহ যাচ্ছে,
তো হিমবাহ যে দিকটা যাচ্ছে সেই দিকটা অবঘর্ষ পদ্ধতিতে, এটা মাথায় রাখবে যে সেই দিকটা হচ্ছে অবঘর্ষ। এই অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করে, এই অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় করে মসৃণ, এই দিকটা হচ্ছে মসৃণ, এবং তার ঠিক বিপরীত দিকটা অর্থাৎ হিমবাহ প্রবাহের বিপরীত দিকটা উৎপাটন প্রক্রিয়ায়, উৎপাটন পদ্ধতিতে অমসৃণ করে দেয়। উৎপাটন পদ্ধতিতে অমসৃণ করে যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় রসে মতানে। তাহলে আমরা যদি কাকে বলে আরও একবার সুন্দর করে বলি তাহলে বলতে হবে যে হিমবাহের প্রবাহের দিকটি অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ ও চকচকে, কিন্তু বিপরীত দিকটি উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ও খাঁজকাটা। এইরূপ ভূমিরূপকে অর্থাৎ একদিক মসৃণ এবং অপর দিক অমসৃণ শিলাস্তূপকে রসে মতানে বলে। এবং এই যে রসে মতানের ফলে যে রসে মতানে যে ভূমিরূপটা তৈরি হলো, এখানে হিমবাহের দুটো কাজ অর্থাৎ অবঘর্ষ প্লাস উৎপাটন, এই দুটো কাজেরই নিদর্শন লক্ষ্য করা যায়। অর্থাৎ অবঘর্ষের পরে মসৃণ হচ্ছে এবং উৎপাটনের ফলে খাঁজ কাটা হয়ে যাচ্ছে, এই ধরনের জিনিসটা লক্ষ্য করা যায়। এই যে অংশটা অর্থাৎ একদিক মসৃণ এবং আরেক দিক অমসৃণ, পরবর্তীকালে যখন তোমরা এমসিকিউ প্রশ্ন পড়বে তখন কিন্তু এটা কাজে লাগে যে হিমবাহ প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ যুক্ত ভূমিরূপকে কি নামে ডাকা হয়। পরের ভূমিরূপ ক্র্যাগ ও টেল, যাকে আমরা বাংলায় বলি টিলা ও পুচ্ছ। এটাও খুব সুন্দর একটা ভূমিরূপ। দেখো এটা একটা ভূমিরূপ যার এই যে অংশটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কঠিন শিলা, কঠিন শিলা। আর যে লাল রং দিয়ে যে অংশটা দেখানো রয়েছে এটা হচ্ছে কোমল শিলা। তাহলে হিমবাহর প্রবাহ পথে এটা একটা হিমবাহ, তার এটা একটা প্রবাহ পথ, হিমবাহের প্রবাহ, আমি এখানে লিখছি হিমবাহের প্রবাহ। তাহলে হিমবাহের প্রবাহ পথে এই রকম যদি কঠিন এবং কোমল শিলাযুক্ত অংশ থাকে তাহলে কি হবে, হিমবাহ দেখো এই দিকটাও কঠিন কোমল ছিল, ক্ষয় করে দিয়েছে, কিন্তু এই যে কঠিন শিলাটা টিলার আকারে দাঁড়িয়ে আছে, এই টিলার আকারে দাঁড়িয়ে থাকার কারণে এর ঠিক বিপরীত দিকে এই যে কোমল শিলাস্তরের অংশটা তাকে এপাশের মতন বেশি ক্ষয় করতে পারে না। অর্থাৎ হিমবাহের প্রবাহ পথে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে তার পিছনের দিকের নরম শিলা এই কঠিন শিলার কারণে ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। তাহলে রক্ষা পেলে কি ধরনের জিনিসটা তৈরি হয়, এই যে অংশটা এর মনে হচ্ছে এটা অনেকটা লেজ, তাই তো, এটা লেজের মতন দেখতে লাগছে, তাই এটাকে বলা আছে টেল। আর এই যে উঁচু টিলার মতন অংশটা এটাকে বলা হচ্ছে টিলা বা ক্র্যাগ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টিলা বা ক্র্যাগ, আর ঠিক এর পিছনের দিকটাকে বলা হচ্ছে লেজ বা টেল। তাহলে এটা হলো ক্র্যাগ ও টেল, মূলত তৈরি হয় হিমবাহের প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলার পর্যায়ক্রমিক অবস্থানের জন্য। পরের গুরুত্বপূর্ণ অংশ ফিয়র্ড, খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ। সাধারণত হিমরেখা যেখানে সমুদ্র সমতলে অবস্থান করে, আবার বলছি যেখানে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে, কোথায় সেটা, পৃথিবীর উচ্চ অক্ষাংশের যে দেশ, উচ্চ অক্ষাংশের যে সমস্ত অংশগুলো আছে সেখানে আমরা জানি যে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে, সেই জায়গাতে এই ফিয়র্ড সব থেকে বেশি দেখা যায়। কোথায় দেখা যায় না, আমাদের পৃথিবীর স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো অর্থাৎ নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই যে কতকগুলো দেশ এদেরকে একত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান দেশ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এই ফিয়র্ড সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এই কারণে এই যে ফিয়র্ড, এই কথাটার মানেই হচ্ছে নরওয়ে শব্দ,
নরওয়ে, নরওয়েজীয় শব্দ, এটা হচ্ছে ফিয়র্ড। কিভাবে তৈরি হয় এটা আমরা একটুখানি ভালোভাবে জেনে নিই। না ধরো এটা আমি একটা ছবি এঁকেছি, এটা একটা উচ্চ পার্বত্য অঞ্চল এবং এটা হচ্ছে সমুদ্রের অংশ। কারণ আমরা এই মাত্র পড়লাম যে উচ্চ পার্বত্য মানে উচ্চ অক্ষাংশে সমুদ্র সমতলে হিমরেখা অবস্থান করে। সেক্ষেত্রে কি হয় না, এই হিমবাহ অধ্যুষিত অঞ্চলের সমুদ্র উপকূলে হিমবাহগুলো তার যে উপত্যকা সেগুলোকে গভীরভাবে ক্ষয় করে। অর্থাৎ সমুদ্র তো তার যে উপকূল অংশ তাকে তো ক্ষয় করছে, তার সঙ্গে সঙ্গে এই যে হিমবাহগুলো ধরো এখান থেকে নিচের দিকে যে নেমে আসছে এই উপত্যকা বরাবর, এই যে একটা উপত্যকা বরাবর হিমবাহগুলো নেমে আসছে, সে কি করছে নিজে এই যে সমুদ্র উপকূলের যে উপত্যকা তাকে আরও বেশি গভীর করে তোলে। পরবর্তীকালে যখন হিমবাহটা গলে জল হয়ে গেল, অর্থাৎ উপত্যকাটা যখন হিমবাহ শূন্য হয়ে গেল, তখন দেখা গেল সমুদ্র উপকূলের যে উপত্যকাটা যতটা গভীর তার থেকেও আরও বেশি গভীর, আরও বেশি সংকীর্ণ একটা উপত্যকা হিমবাহ তৈরি করে দিয়েছে। সমুদ্র উপকূলে হিমবাহের দ্বারা সৃষ্ট এই ধরনের অতি গভীর সংকীর্ণ উপত্যকাগুলোকে বলা হয় কি? ফিয়র্ড। ওটাকে আমি বলা হচ্ছে এটা হচ্ছে ফিয়র্ড। এই ফিয়র্ডগুলো কি হয়, এদের হচ্ছে উপত্যকার দিকটা এটা হয় গভীর, কারণ যত এটা উপত্যকার দিকে যাচ্ছে অর্থাৎ যত পর্বতের দিকে যাচ্ছে তত এর অংশটা গভীরতা বাড়ছে, কারণ তত সেই অংশে হিমবাহের কাজটা বেশি বলে তার গভীরতাটা বাড়ছে। আর যত সমুদ্র অভিমুখে আসবে তত হচ্ছে এর গভীরতাটা কমে যায়। এখানে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ফিয়ার্ড কি আর ফিয়র্ড কি। এটা আমাদের একটুখানি জেনে নিতে হবে যে ফিয়র্ড হচ্ছে অপেক্ষাকৃত বৃহৎ উপত্যকা, তাকে বলা হয় ফিয়র্ড। আর অপেক্ষাকৃত তুলনামূলকভাবে যে ছোট তাকে বলা হচ্ছে ফিয়ার্ড। অর্থাৎ ফিয়ার্ডটা হচ্ছে ছোট আর যে ফিয়র্ড এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বৃহৎ। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে ফিয়র্ড কি আর ফিয়ার্ড কি। ওকে, তারপরে দেখো নেক্সট ল্যান্ড অফ ফিয়র্ড, এটা এমসিকিউ প্রশ্ন আছে, খুব ভালো করে পড়বে, এমসিকিউ এবং এসএকিউ। নরওয়ে, এই নরওয়েতে প্রচুর পরিমাণে ফিয়র্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, যে কারণে নরওয়ে দেশটাকে নামই দেওয়া হয়েছে ল্যান্ড অফ ফিয়র্ডস, অর্থাৎ ফিয়র্ডের দেশ। আগে পৃথিবীর গভীরতম ফিয়র্ড ছিল হচ্ছে সোংনে ফিয়র্ড, সোংনে ফিয়র্ড। বর্তমানে যদিও এই ফিয়র্ডের গভীরতাটা আরেকটু বেড়ে গেছে অন্য জায়গাতে, তো আগে ছিল পৃথিবীর পূর্বে, এটাও কিন্তু নরওয়েতে অবস্থিত, নরওয়েতে অবস্থিত সোংনে, এটা ছিল আগেতে পৃথিবীর গভীরতম ফিয়র্ড। তাহলে এই গেল হিমবাহের ক্ষয়কাজের দ্বারা গঠিত পৃথিবীর কতকগুলো গুরুত্বপূর্ণ ভূমিরূপ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এর পরের ভিডিওতে আমরা হিমবাহের এবং জলধারার কাজের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। নমস্কার।